আর বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল পপুলারিটি। ওরা সবাই বলে যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা সবাই খুব আনন্দ পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে, খুব উৎসাহিত হয়, অনুপ্রেরণা পায়। মহাকুম্ভে শুভেন্দু অধিকারীর স্নান শাস্ত্রমতে ডুব হয়নি, একদম সরস কটক্ষ কুণাল ঘোষের, কি বলবেন? ও স্বাস্থ্যমতে প্রিজেন্টমেন্ট চাপড়ে ছিল। চোর ছ্যাচর যদি এখন ধর্মের কাহিনী শোনায় তাহলে তো হয়ে গেছে। মুশকিল হচ্ছে এই সমস্ত চোর ছ্যাচররা যদি এখন ধর্মের কাহিনী শোনে, ও কি জানে ধর্ম সম্পর্কে? আমরা যদি হিন্দুদের সপক্ষে কথা বলে পাপ করে থাকি, আমরা এই পাপ সারা জীবন ধরে করব। কারণ হিন্দু সমাজকে জাগ্রত করা, হিন্দু সমাজকে নিজেদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল করাটা খুব প্রয়োজন। আর বিশেষ করে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ যারা, সনাতনী মানুষ যারা, তাদেরকে বাঁচাতে হবে। নাহলে এটা আর একটা দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে। আর 2026-এর ভোটটাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নির্বাচনে না হারেন, এই 2026 সালটাই এই রাজ্যে হিন্দুদের জন্য শেষ ভোট হতে চলেছে। নাহলে এরপরে হিন্দুদেরকে তল্পিতল্পা নিয়ে অন্য কোথাও পালাতে হবে, এই রাজ্যে আর থাকতে পারবে না। আমাদের ফোকাসটা যেটা, সেটা হচ্ছে দেখুন, আমরা হিন্দুদের ভোটে আমরা এতগুলো এমএলএ এমপি জিতেছি, আর হিন্দুদের ভোটেই এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধান্দা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন ছিল, সুদীপ্ত সেন ওকে এই স্বপ্নটা দেখিয়েছিল। বলছেন জঙ্গিদের সাথে সংযোগ নেই, তাও বলছেন টেরোরিস্টদের সাথে সংযোগ রয়েছে, এর থেকে তো মৃত্যু ভালো। অন্য কোস্তাতে আপনারা সবসময় বলেছেন যে পশ্চিমবঙ্গ থেকে এই যে জঙ্গি উদ্ধার, দীঘা থেকে জঙ্গি উদ্ধার, সেই সময় আপনারা বলেছেন যে এপি সেন্টারে পরিণত হচ্ছে আস্তে আস্তে পশ্চিমবাংলাটা, এবং গেটওয়ে হয়ে যাচ্ছে কোথাও গিয়ে জঙ্গিদের। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো জঙ্গিমূলক কাজকর্ম চলে না, এবং তিনি বলছেন জঙ্গিদের সাথে সংযোগ নেই, তাও বলছেন টেরোরিস্টদের সাথে সংযোগ রয়েছে, এর থেকে তো মৃত্যু ভালো। অন্যদিকে তিনি বলছেন প্রমাণ দিন, নাহলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। একদম জঙ্গি সরকার কটকে শুভেন্দু অধিকারীকে চ্যানেল। ওই আলী ইমরান রামসকে এমপি করেছিল রাজ্যসভা থেকে, ওর তো সিমই যোগ আছে। মুখ্যমন্ত্রী আর কি যোগাযোগ চান? মুখ্যমন্ত্রী এমন একজনকে এমপি করেছেন যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জঙ্গি সংগঠন, ওই সিমি যেটা তো নিষিদ্ধ সংগঠন, ওই সংগঠনটার যোগাযোগ আছে, এবং সেটা উনি স্বীকারও করেছিলেন। তো মুখ্যমন্ত্রী আর কি চান? মুখ্যমন্ত্রীর রাজত্বে এই রাজ্য থেকে কাশ্মীর থেকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এই রাজত্বে জঙ্গি সন্দেহ বিভিন্ন লোকজন ধরা পড়ছে, তারা দেখা যাচ্ছে এই দেশের তারা বাসিন্দা নন, সিটিজেন নন তারা, তাও এদের এখানে রাজত্বে, এই সরকারের রাজত্বে আধার কার্ড, ভোটার কার্ড সব তৈরি হয়ে আছে। মুখ্যমন্ত্রী আর কি চান? মুখ্যমন্ত্রী ওপারের বাংলাদেশ যেইভাবে উত্তাল হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধান্দা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন ছিল, সুদীপ্ত সেন ওকে এই স্বপ্নটা দেখিয়েছিল, দেশের প্রধানমন্ত্রী বানাবো আপনাকে। এখন সুদীপ্ত সেন তো জেলে আছে, এখন তো প্রধানমন্ত্রী বানানোর আসল লোকই নেই। এখন মুখ্যমন্ত্রী ভাবছেন কি করা যায়, এই বিচ্ছিন্নতাবাদীদের সাথে হাত মিলিয়ে যদি বাংলাটাকে দেশের থেকে আলাদা করা যায়, বাংলাদেশের সাথে মিশিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ তৈরি করবে, সেই দেশের ওয়াজিরে আজম হওয়ার ইচ্ছা আছে ওনার। আর বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল পপুলারিটি। ওরা সবাই বলে যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা সবাই খুব আনন্দ পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে, খুব উৎসাহিত হয়, অনুপ্রেরণা পায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীরা খুব উৎসাহিত। আমি তো বলছি তোমাকে, কারণ ওরা তো দেখছে যে আজকে তুমি দেখো যে আজকে ধরো বাংলাদেশ তো একটা মুসলমান ধর্ম সংখ্যাগরিষ্ঠ তো একটা রাষ্ট্র। আমরা যতই যাই বলি না কেন, ওটা সেকুলার বা ওদের সংবিধান অনুযায়ী এখনো ইসলামিক রাষ্ট্র হয়নি, কিন্তু সবাই তো জানি আজকে হিন্দুদের কত শতাংশ সেখানে ছিল, আজকে কোন জায়গায় এসে হিন্দুরা দাঁড়িয়েছে সেখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ধরে নাও একটা ড্রাস্টিক ডিগ্রেডেশন অফ হিন্দু পপুলেশন হয়েছে বাংলাদেশে। সেখানে আমি তোমাকে বলছি, তুমি একটা মুসলমান লোক দেখাও তো যারা হিন্দুদের সপক্ষে দাঁড়িয়ে কথা বলছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ব্রাহ্মণের মেয়ে বলছেন। তো এই কদিন আগে এখানে চৈতন্য মহাপ্রভুর নিজের গ্রাম গোপালপুরে, সেখানে একটা জায়গায় এরা একটা ফতোয়া লাগিয়ে দিল, বললো এখানে নাকি গান বাজনা করা যাবে না। চৈতন্য মহাপ্রভুর গ্রাম, যেখানে ধরেই নেওয়া হয় যে এখানে হরিনাম সংকীর্তন এগুলো খুব হওয়াটা খুব স্বাভাবিক, সেখানে ওরা ফতোয়া করে দিল, বলে দিল একটা ব্যবস্থা নিয়েছেন। এগুলো আমরা এক্স হ্যান্ডেলে টুইট করার পর, এগুলো নিয়ে সমাজ মাধ্যমে কথা হওয়ার পর, পুলিশের কাছে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ যায়, তখন
হচ্ছে গিয়ে কোনো মতন একটা ওই প্লেইং টু দি গ্যালারির মতন করে শুধু বোর্ডটা সরিয়েছে। আজকে আমি তোমাকে বলছি আমি ব্যারাকপুরে আছি, এখান থেকে কিছুটা দূরে এই কর্ণমণ্ডপপুর বলে একটা জায়গা আছে, ওর আগে একটি জায়গাতে ওখানকার বেশ কিছু মানুষজন আমার কাছে এসেছিল। ওখানে হিন্দু বাড়ির সংখ্যা খুব কম, ম্যাক্সিমাম এলাকাটা মুসলমানদের এলাকা, এবং সেখানে নাকি বলছে সন্ধ্যাবেলা শাঁখ বাজানো যাবে না, উলু দেওয়া যাবে না। তো ব্রাহ্মণের মেয়ের তখন এই বিষয়গুলো নিয়ে মাথায় আসে না। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, আমরা যদি হিন্দুদের সপক্ষে কথা বলে পাপ করে থাকি, আমরা এই পাপ সারা জীবন ধরে করব। কারণ হিন্দু সমাজকে জাগ্রত করা, হিন্দু সমাজকে নিজেদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল করাটা খুব প্রয়োজন। কারণ আমরা অতীব সেকুলার হতে হতে নিজেদের আইডেন্টিটি হারাতে বসেছি, আমরা অতীব সেকুলার হয়ে গেছি। আজকে তুমি দেখবে একটা কোনো সমাজ মাধ্যমে কোনো হিন্দুদের সপক্ষে তুমি একটা কোনো পোস্ট দেখো, সেখানে গিয়ে তুমি দেখবে হিন্দু লোকেরাই প্রথমে গিয়ে সেটাকে ক্রিটিসাইজ করা শুরু করে। সেখানে আরো 10টা মোল্লা জুটে যাবে, সে গিয়ে সেখানে যা তা কথা বলবে। কিন্তু তুমি দেখাও তো হজকে কেন্দ্র করে কারোর সাহস আছে কিনা? না মুসলমান সমাজের কোনো একটা লোক, না হিন্দু সমাজের কোনো একটা লোক সে হজ যাত্রাকে নিয়ে দুটো বাজে কথা বলছে। সেখানেও তো লোক মরেছে, সেখানেও তো অব্যবস্থা থেকেছে তাদের কথা অনুযায়ী। কুম্ভেতে তৃণমূলের নেতা নেত্রীরা সবাই ঘুরে এসছে, স্নান করেছে এবং সবাই ভূয়সী প্রশংসা করেছে। তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক দেবাশিস কুমার, তার পরিবার সহ সবাই, বিভিন্ন লোকজন গেছে, স্নান করেছেন, প্রার্থনা করেছেন, সব করেছেন, এবং সব জায়গাতে ভূয়সী প্রশংসা করেছেন ব্যবস্থাপনা দেখে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করার পর, এত কিছু দেখার পর বলছে ওটা মৃত্যু কুম্ভ। কুম্ভ তো এটা প্রথমবার হচ্ছে, কংগ্রেসের সরকার থাকাকালীন কুম্ভে হয়নি। সমাজবাদী পার্টির সরকার যখন ইউপিতে ছিল তখন হয়নি। কেন্দ্রে কংগ্রেসের সরকার, রাজ্যে সমাজবাদী পার্টির সরকার, এর থেকে অনেক বেশি মৃত্যু হয়েছে। কম্পেনসেশন কত টাকা ছিল? 2 লাখ, 5 লাখ। যোগী সরকার 25 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিয়েছে, এবং একটা মুখ্যমন্ত্রী কান্নায় ফেটে পড়েছেন এই ঘটনার পরে। এখনো অবধি প্রায় 54-55 কোটি মানুষ কুম্ভে গেছে। এরা, তুমি ভলিউমটা বুঝতে পারছো কোন জায়গায়? ভারতবর্ষের প্রায় অর্ধেক মানুষ, অর্ধেক জনসংখ্যা সেখানে উপস্থিত হয়েছে। একটা সরকার কতটা তৎপর হলে, কতটা প্রুডেন্ট হলে, কতটা এফিসিয়েন্ট হলে এত বড় একটা আয়োজনকে সামাল দিতে পারে? আমি তো বলছি যারা যারা ঘুরে এসছে, রাজনীতির বাইরে ইন্ডিপেন্ডেন্টলি যদি মাইন্ড অ্যাপ্লাই করে বলে, অভাবনীয়। মানে যেভাবে এই অ্যারেঞ্জমেন্টস হয়েছে এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের আস্থার জায়গা, হিন্দুদের শ্রদ্ধার জায়গা, সেই জায়গাটাকে আঘাত করে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলছে ওটা তো মৃত্যু কুম্ভ। একদম, আমি এই প্রশ্নেই বলবো, মহাকুম্ভে শুভেন্দু অধিকারীর স্নান শাস্ত্রমতে ডুব হয়নি, একদম সরস কটক্ষ কুণাল ঘোষের, কি বলবেন? ও স্বাস্থ্য মতে প্রিজনম্যান চাপড়ে ছিল। চোর ছ্যাচর যদি এখন ধর্মের কাহিনী শোনায় তাহলে তো হয়ে গেছে। মুশকিল হচ্ছে এই সমস্ত চোর ছ্যাচররা যদি এখন ধর্মের কাহিনী শোনে, ও কি জানে ধর্ম সম্পর্কে? ও কি জানে? ওর ধর্ম সম্পর্কে, ওর পুজো আর্চা সম্পর্কে কি বক্তব্য থাকতে পারে? ওর একটা বিষয়ে স্পেশালিটি আছে, প্রিজনম্যান চাপড়ানো, ওটা নিয়ে বলুক না। ও যখন যা পারে তখন তাই বলে। ওর তো যখন যেরকম হচ্ছে, ও তো সুযোগ সন্ধানী। কখনো শুভেন্দু অধিকারীর প্রশংসা করবে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করবে, কখনো শুভেন্দু অধিকারীকে গাল দেবে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দেবে। তো ও যে কখন কি চায়, কখন কি বলে, ও অ্যাকচুয়ালি মুশকিলটা হয়ে গেছে। মানে চাকর বাকর হলে এটাই সমস্যা হয়নি যে নিজের বোধ বুদ্ধি থাকে না, যখন কোম্পানির মালিক যেরকম বলে সেরকম চেঁচাতে হয়। আমি কুণাল ঘোষকে দোষ দিই না, ও তো চাকরি করে, কি করা যাবে? ওরা কোথাও যাওয়ার নেই। চোর ছাচর বলেও এখনো যে যাকে, যে মালিককে চোর ছাচর বলেছে সে মালিকেরই চাকরি করতে হচ্ছে, না তো খাবার জুটবে না। একদমই। কোস্তা, আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, একদম বঙ্গ দখলে এনডিএ কে ঝাঁপানোর মন্ত্র নরেন্দ্র মোদী, কিভাবে সম্ভব? পশ্চিমবঙ্গের পরিবর্তনটা সময়ের অপেক্ষা। দেখো আমি তোমাকে বলছি, পশ্চিমবঙ্গের বিশেষ করে হিন্দু সমাজ, পশ্চিমবঙ্গের সনাতনী মানুষজনরা, তারা তাদের নিজেদের অধিকার সম্পর্কে ওয়াকিবহল হচ্ছে। মানুষজন দেখেছে বাংলাদেশে কি অবস্থা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোট পাইনি, আমরা মুসলমানদের ভোট পাবো না, আমরা সেদিকে চিন্তাও করছি না, মুসলমানরা আমাদের ভোট দেবেও না। তাহলে আপনি শুভেন্দু অধিকারী সেই মন্ত্রে বিশ্বাস করছেন যে জো হামারে সাথ হাম উনকে সাথ? না দেখুন, এই কথাটা তো এই পরিপ্রেক্ষিতে সেইভাবে না, এটা একটা স্লোগান যেটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি দেখুন তো আজকে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে দেখুন তো, গুজরাটে গিয়ে দেখুন তো, সেখানকার মুসলিমরা ভালো নেই? মুসলমানরা যেখানে গুজরাটে, তাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং যথেষ্ট ভালো, সুন্দরভাবে আছে, তারা উল্টে বলে যে না এই সরকার থাকুক। উত্তরপ্রদেশে আজকে যোগী সরকার আসার পর থেকে সেখানে সুশাসনের কারণে বহু মুসলমান আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে।
বাইরের রাজ্যের কথা বলছি আমি। যেমন তোমাকে আমি বলছি, ধরো দিল্লিতে মুসলমান অধ্যুষিত যেই সমস্ত কনস্টিটিউয়েন্সি গুলো, সেখানেও বিজেপি জিতেছে। প্রশ্নটা হচ্ছে এই রাজ্যের সমস্যাটা যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুসলমান সমাজকে যেভাবে বোকা বানাচ্ছে, আমি জানি না তারা, তাদের যখন চেতনা হবে বা বুদ্ধি হবে তখন তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু আলটিমেটলি এত ভাবনা চিন্তা করে তো লাভ নেই। আমরা বহুবার তাদেরকে, এই মুসলমান সমাজকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, বা তারা হয়তো যদি এখন কেউ জেগে ঘুমায় তাহলে তো কিছু করার নেই। তাদের বিজেপি তারা একটা জুজু দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় জুজু দেখাচ্ছে, বিজেপির জুজু দেখছে। কিন্তু আলটিমেটলি যেই সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, সেখানে মুসলমানরা কতটা ভালো আছে স্ট্যাটিস্টিক্স নিয়ে সেটা দেখা যাবে। এখন আমরা ওই জন্য এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা না করে আমাদের ফোকাসটা যেটা, সেটা হচ্ছে, দেখুন আমরা হিন্দুদের ভোটে আমরা এতগুলো এমএলএ এমপি জিতেছি, আর হিন্দুদের ভোটেই এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। একদমই। আমার আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আহ, আমরা দেখলাম সূত্রের মারফত আমাদের কাছে সংবাদ রয়েছে যে বুধবার আইপ্যাকের কর্তা তথা ভোট কুশলী প্রতীক জৈনের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচন সামনে 26-এ বিজেপির স্ট্র্যাটেজি কি? ভারতীয় জনতা পার্টি তো ওরকম কোনো ক্লাব নয়, যখন যেরকম সিদ্ধান্ত হয়ে গেল, একটা কালেকটিভ লিডারশিপের উপরে চলে। নিয়ম নিষ্ঠা কিছু, আহ, পরিস্থিতি পরিকাঠামো সমস্ত কিছুর উপরে দিক নির্দেশ করে, সেই বিষয়গুলো নেতৃত্ব দিক নির্দেশ করে, সেইভাবে আলটিমেটলি ইমপ্লিমেন্ট করতে হয়। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটাই স্ট্র্যাটেজি, 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং রাজ্যের মানুষকে স্বস্তি দিতে হবে, যাতে মানুষ যাতে অন্তত নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচতে পারে। আর বিশেষ করে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ যারা, সনাতনী মানুষ যারা, তাদেরকে বাঁচাতে হবে। নাহলে এটা আর একটা দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে। আর 2026-এর ভোটটাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নির্বাচনে না হারেন, এই 2026 সালটাই এই রাজ্যে হিন্দুদের জন্য শেষ ভোট হতে চলেছে। নাহলে এরপরে হিন্দুদেরকে তল্পিতল্পা নিয়ে অন্য কোথাও পালাতে হবে, এই রাজ্যে আর থাকতে পারবে না। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন সংযোগ করব। একদম সূত্র অনুযায়ী খবর, নবান্নে বুধবার দিন আইপ্যাকের সঙ্গে তৃণমূলের এই যে বৈঠক হলো, কোথাও কি কি আইপ্যাক এবং তৃণমূলের সম্পর্কের বরফ গলছে কোস্তবদা? কারণ এর আগে ও মমতা আইপ্যাক বন্দ্যোপাধ্যায় না বলেছেন- প্যাক প্যাক ওসব দেখে আমাদের লাভ নাই। কে আইপ্যাক, কে প্যাক প্যাক, কে কি করছে, 2 নম্বরই পয়সা। এরম আইপ্যাক প্যাক প্যাক কত আছে, যে যা পারছে করুক না। কে সব জায়গাতে তো আইপ্যাক, তো বহু জায়গাতে তো এত কিছু করলো, আইপ্যাক যেতে পারলো? আইপ্যাক না প্যাক প্যাক, এই কি যেন আছে। ওই আইপ্যাকের মাথা যে প্রশান্ত কিশোর, সে নিজেই তার ভোটে কিছু হয় না, সে নিজেই কিছু করতে পারে না। দিল্লিতেও তো অরবিন্দ কেজরিওয়ালকে আইপ্যাক না প্যাক প্যাক কি যেন আছে, তারা তো অনেক তো ভোট কুশলীর কাজকর্ম করেছিল, কি হলো? 2 নম্বরই পয়সা থাকলে এরকম বলে না, ভূতের বাপের শ্রাদ্ধ হয়। পয়সা যদি এরা মানুষের থাকে, ভূতের বাপের শ্রাদ্ধ হয়। তৃণমূলের পয়সা আছে, ভূতের বাপের শ্রাদ্ধ করছে। একদমই। কোস্তবদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।